12 ফেব্রুয়ারির পরাজিত শক্তি 5 আগস্টে বিতাড়িতদের সাথে যোগসাজশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সুশাসনকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে জানিয়ে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সরকার প্রধান। ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয় থেকে শনিবার বেলা 11টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর ও দরিরামপুর এলাকার ধরার খাল পুনর্খনন স্থলে যখন প্রধানমন্ত্রী পৌঁছান তখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30টা। 1979 সালের 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে খাল খনন করেছিলেন। দীর্ঘ 47 বছর পর সেই ধরার খাল পুনঃখননে কোদাল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী কার্যক্রমের পর খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন সরকার প্রধান। খালপাড়ের সংক্ষিপ্ত সমাবেশে তারেক রহমান বলেন, নির্বাচনে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে, তবে বিভ্রান্তি ছড়িয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই অরাজকতা সৃষ্টি করছে তারা তলে তলে 5 আগস্টের বিতাড়িত শক্তির সাথে যোগসাজশ করছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? তারেক রহমান বলেন, শিশু রামিসার ঘটনাটি হৃদয় বিদারক, তবে অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। 3-4 দিন আগে ঢাকায় একটি অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সরকার অবিচল রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক সুধী সমাবেশে বলেছেন, এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বা প্রতিশ্রুতি বাস্তবায়ন নয়, সার্বিক দিক থেকেই পরিবেশ সুরক্ষায় এই খাল খনন খুবই গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানেও যোগ দিয়ে তার বক্তৃতায় যে বিষয়টি উঠে আসলো তা হচ্ছে, এই কর্মসূচি টেকসই এবং সুশৃঙ্খলভাবেই বাস্তবায়িত হবে। একই সঙ্গে সবার প্রত্যাশা, এই কর্মসূচি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক তৈরি করবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ। 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যার বিচার নিশ্চিত করা হবে। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই মুহূর্তে ত্রিশালে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, তার কাছ থেকে জানবো আরো বিস্তারিত। আনোয়ার, আমরা জেনেছি যে হত্যার শিকার রামিসার অভিযুক্তের বিচার 1 মাসের মধ্যে করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আর কি বললেন আপনার মাধ্যমে জানতে চাই। কবি তার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে বক্তব্যটি দিয়েছেন অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে যে 3 দিনের যে কর্মসূচি, জাতীয় কর্মসূচি, সেই তার উদ্বোধনী আয়োজনে কিন্তু মূলত তিনি কথাটা বলছেন। তিনি যেটি আসলে একটু বলার জোরালোভাবেই বলেছেন। আসলে এই কথাটা যদি বলি যে সম্প্রতি যে একটি শিশু রামিসা হত্যার যে
করেছেন সেটাকে খুবই দুঃখজনক এবং আসলে খুব উদ্বেগের মধ্য দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তিনি আজকের মানে কিছুক্ষণ আগেই যে তার বক্তব্য নিশ্চয়ই আপনি যদি কিছুটা জানাচ্ছিলেন সেই জায়গা থেকে যদি বলি যে তিনি একরকম বলেছেন যে এইটা মেনে নেওয়ার কোনো কারণ নেই, মানে এই যে শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না সরকার, না এক ধরনের হুঁশিয়ারি। এবং সেই সঙ্গে আগামী 1 মাসের মধ্যে এই যে রামিসা যে হত্যাকাণ্ড সেটির বিচার দৃশ্যমান সামনে আসবে এবং তিনি উচ্চারণও করেছেন যে সর্বোচ্চ যে বিচার নিশ্চিত করা হবে এবং সেই সর্বোচ্চ বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। এই কথাটি কিন্তু তিনি আসলে বলেছেন এবং যে কথাগুলো তার খুব ছোট বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে যদি বলি যে আসলে বিগত যে ফ্যাসিবাদের যে সময়টা সেই সময়ে যে আইন শৃঙ্খলার যে অবস্থাটি ছিল, অর্থাৎ সেই যে অনেক কিছুই আসলে আইন বিচার থেকে শুরু করে অনেক কিছুই মানে একেবারেই যে ধ্বংসের দ্বারপ্রান্তে, সেই বিষয়টিও কিন্তু আসলে তুলে এনেছেন তার বক্তব্যের মধ্যে। তো সর্বোপরি আসলে যেটি মোটা দাগে বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে আজকের যে এই যে ত্রিশালে অর্থাৎ ময়মনসিংহের ত্রিশালে এই নজরুল মঞ্চে যে আয়োজিত যে অনুষ্ঠানটি নজরুল জয়ন্তীর যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানেই আসলে মূলত তিনি খুব জোরালোভাবে এই কথাটি বলেছেন যে এই সরকার কোনোভাবেই অর্থাৎ আইনের শাসন সুনিশ্চিত করা এই সরকার বদ্ধপরিকর, এই কথাটি তিনি বলেছেন। আমরা দেখেছি আমরা যদি একটু আগের যে কর্মসূচিটি ছিল প্রধানমন্ত্রী অর্থাৎ খাল খনন কর্মসূচি ত্রিশালেই, সেখানেও যে রাজনৈতিক আবহের জায়গা থেকে রাজনৈতিক বক্তব্যেও কিন্তু বেশ কিছু বিষয় তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ একটি মহল যে ষড়যন্ত্রে যে লিপ্ত আছে সেই কথাটিও কিন্তু তিনি জোরালোভাবে বলেছেন এবং সেই ব্যাপারে তিনি সবাইকে যে সতর্ক থাকা সেটি কিন্তু জোর এক ধরনের আহ্বান জানিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে উন্নয়নমূলক কাজ অর্থাৎ সরকারের বয়স 3 মাস, তাতে করে যে প্রতিশ্রুতি এবং ইশতেহার অনুযায়ী যেভাবে সরকার এগিয়ে যাচ্ছে, তাতে করে যে বিভিন্ন অর্থাৎ সরকারের যে চালু করা যে বিভিন্ন কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড, সেই সঙ্গে কৃষক কার্ড থেকে শুরু করে এবং খাল খনন কর্মসূচি, অর্থাৎ এই বিষয়গুলোর যে উপকারিতা এবং সামনের যে একটি লক্ষ্য উদ্দেশ্য সরকারের রয়েছে সেই জিনিসগুলো তুলে এনে তিনি বারবার চেষ্টা করেছেন যে এই যে ষড়যন্ত্রের একটি আভাস তারা পাচ্ছেন, তাতে করে এই উন্নয়নমূলক কাজে একটি বড় বাধাগ্রস্ত করার যে একটি পায়তারা সেটি হয়তো হচ্ছে, সেই কথাগুলোই তিনি আসলে বারবার বলার চেষ্টা করেছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেটি হচ্ছে দৃঢ়চিত্তে তিনি বলেছেন যে কোনোভাবেই অর্থাৎ দেশের এই 20 কোটি মানুষের কল্যাণে মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার যেভাবে ব্রত, সেই বিষয়গুলো কিন্তু আসলে অক্ষরে অক্ষরে পালন করা হবে। তাতে করে একরকম হুঁশিয়ারি উচ্চারণ তিনি করেছেন যে কোনোভাবেই যে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি যদি কোনো সামনে আসে সেটি কোনোভাবে মেনে নেওয়া হবে না। সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে কৌরি যে আজকের এই ময়মনসিংহের ত্রিশালে আসলে কিছু কর্মসূচি এবং সেই সঙ্গে নজরুল জয়ন্তীর যে 3 দিনের যে অনুষ্ঠানের উদ্বোধনী তিনি সেখানে অংশগ্রহণ করে নজরুলের যে চেতনা আদর্শ সেই বিষয়গুলো তিনি আসলে তার বক্তব্যের মধ্যে উঠিয়ে এনেছেন। একই সঙ্গে আজকে সন্ধ্যায় স্থানীয় যে নেতাকর্মী আছে সাংগঠনিক পর্যায়ে একটি বৈঠক আছে প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটি তিনি অংশগ্রহণ করেন এবং শেষে আমরা যতক্ষণ তথ্য আছে যে 6:30 পৌনে 7টার মধ্যে তিনি এই ময়মনসিংহের ত্রিশাল ত্যাগ করবেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। কবি আনোয়ার, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বলেন বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা তৈরি করেছিল ওই সরকার। দুপুরে সচিবালয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদের সময় হাম আক্রান্ত শিশুদের নিয়ে ভিড়ের মধ্যে যাতায়াত না করার পরামর্শও দেন তিনি। মন্ত্রী জানান হাম আক্রান্ত শিশুদের মধ্যে 2400 রোগীকে 10,000 করে টাকা দেবে IFRC। এই যে ঈদের সময় আমরা অনুরোধ করতেছি বেবিদেরকে, সব জায়গায় নিউজও পাঠিয়েছি আমরা, মায়েরা যেন এই আসা যাওয়া হাম যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়, বাচ্চাগুলি যেন অনেক ভিড় আছে এমন জায়গায় নিয়ে না যায়। হামের রুগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না। কয়েকদিন পেরিয়ে গেলেও নগরবাসী মেনে নিতে পারছেন না ছোট্ট রামিসার সাথে ঘটে যাওয়া নৃশংসতা। সময়ের সাথে সাথে শোক আর চাপা ক্ষোভ বাড়ছে জনমনে। দাবি উঠেছে এই ধরনের অপরাধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বাড়ানোর তাগিদ তাদের। আইনমন্ত্রী জানিয়েছেন 72 ঘণ্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলেই ঈদের ছুটির পর শুরু হবে বিচার কাজ।
শোকে স্তব্ধ শিশু রামিসার পরিবার। সন্তান হারানোর এই কষ্ট হয়তো এক জীবনে ভোলা অসম্ভব। চোখের পানি এখনো শুকায়নি স্বজনদের। কেবল রামিসার পরিবার নয়, নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ পুরো এলাকাবাসী। তাদের অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি আর উপযুক্ত শাস্তির নিশ্চয়তার অভাবেই দেশজুড়ে বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ঘটনা। পুরো বাংলাদেশে নাড়ায় দিচ্ছে এই বাচ্চাটার মৃত্যুর ঘটনার কারণ। সৌদি আরব দেখছি, আমরা কয়েকটা দেশে ঘুরছি, আমরা দেখছি যে এই সমস্ত লোকের যারা ধর্ষক তাদের 1 ঘন্টার মধ্যে তাদের মৃত্যুদণ্ড হয়ে যায়। আশঙ্কা, ঈদের ছুটির আনন্দ শুরু হলে ধীরে ধীরে কমে যাবে এই আলোচনা, রামিসাকেও ভুলে যাবে সবাই। তাই এই আলোচনার মধ্যেই যেন বিচার কার্যকর হয় সেই দাবি তাদের। শিশু হত্যা হলে এখন মনে করে এই যে 6 মাস 2 বছর 5 বছর খাইটা জামিনে বাইরে যাবে, এটা বাংলাদেশের মানুষ চাচ্ছে না। আমাদের বড় ভাই যে আজকে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এই দেশে বিচার হয় না, সরকার এটার ঈদের আগে এটা আইন পাশ করে সরকার চ্যালেঞ্জ করে দেবে। আর রামিসার হত্যা ও ধর্ষণের বিচারে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, 72 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে ঈদের পরেই বিচার কাজ শুরু। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দ্রুত শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন অপরাধ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। 24 ঘন্টায় চট্টগ্রামে 5 শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। এর মধ্যে এক অভিযুক্তকে আটক করে গণপিটুনিও দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে নারায়ণগঞ্জে 6 ও যশোরে 3 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্তদের। মাদারীপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ ও বিচার নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। যে বয়সে শিশুদের থাকার কথা নিরাপদ ও আনন্দময় শৈশবে, সেই বয়সেই তারা হচ্ছে নির্মম নির্যাতন ও পাশবিকতার শিকার। একের পর এক ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা। সমাজ জুড়ে বাড়ছে উদ্বেগ। শুক্রবার রাতে চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকায় 2 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল বাতেনকে আটক করা হয়। অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। শিক্ষকতার জন্য তিনি ওই এলাকাতেই থাকতেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী 2 বোনেরও শিক্ষক তিনি। শিশু দুটির বয়স আনুমানিক 10 ও 6 বছর। শুক্রবার দুপুরে নগরের বাইজিদ থানা এলাকায় 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, শিশুটি নির্যাতনের বিষয়টি জানালে মামলা করে পরিবার। চট্টগ্রামের হাজিপাড়া এলাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবককে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এর আগে বৃহস্পতিবার নগরীর বাকুলিয়া এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নারায়ণগঞ্জের ফজুল্লাহর বক্তাবলী ইউনিয়নের 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। শুক্রবার চরবয়ারগাদী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর মধ্যরাতে অভিযুক্ত হিরোকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তার সহযোগী সোহেলকে আটক করা হয়েছে। ঢাকা মেডিকেল লয়ে গেছে ওইটারে, যেটা মারছে পাবলিক। আর সোহেল অ্যারেস্ট আছে, আমরা অভিযান করে ধরে ফেলছি। যশোরের শাসায় 3 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলম গাজী নামে এক বৃদ্ধকে আটক করেছে শাসা থানা পুলিশ। একটা ঘটনার আমরা সংবাদ পাই যে ছোট একটা বাচ্চা ধর্ষণের চেষ্টা হয়েছে। এই সংবাদ প্রাপ্তিতে আমরা অভিযোগ প্রাপ্তি পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই, ঘটনার সত্যতা যাচাই করি এবং সত্যতা পাওয়ার সাথে সাথে আসামি আলম গাজীকে আমরা গ্রেপ্তার করি। মাদারীপুরের শিবচরের সতল হেরা মাদ্রাসার শিক্ষক মিসবাউল রহমান হাসিবের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এদিকে শিশু ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে নাটোর ও গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। বক্তারা বলেন, সমাজ জুড়ে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই বর্বরতা চলছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন ঘরমুখো মানুষ। তবে ভোরে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ায় এর প্রভাব পড়ে অন্যান্য রুটের ট্রেনের উপর। ফলে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুটা বিলম্বে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নিশ্চিত করা হয়েছে কড়া নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী এড়াতে স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। তবে ট্রেনের টিকিটের দাম বাড়তি নেওয়ার অভিযোগও তোলেন কেউ কেউ। ট্রেনে যাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সকালে কমলাপুর স্টেশনে আসেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে ব্যবস্থা নেওয়া সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা। আজ কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে 66টি ট্রেন। ঈদের দাম তো বুঝে নেই, একটু আগে যাওয়া খোলাফান নিয়ে এই জন্য একটু আগে যাচ্ছি। টিকিট পাইছি আগে, তাই চলে যাচ্ছি। বাপ মার কাছে গেলে যে শান্তিটা, যে ফিলটা হয়, ওই ফিলটা বলার ভাষা থাকে না। সবাই মিলে একসাথে ঈদ করবো বা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাচ্ছি। টিকিট নিয়ে একটা সিন্ডিকেট চলতেছে, টিকিট পাওয়া যায় না। যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। রাজধানীতে কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কোরবানির পশুর হাট। কোথাও কোটি টাকার উট নিয়ে চমক, কোথাও আবার ক্রেতা টানতে চলছে অভিনব অফার। তেজগাঁও পলিটেকনিক হাটে মরুভূমির প্রাণী উট এখন দর্শনার্থীদের মূল আকর্ষণ। আর গাবতলীতে পশু প্রচুর থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে চিন্তায় খামারি ও ব্যাপারীরা। ব্যস্ত মহানগর, তার মাঝেই যেন এক টুকরো মরুভূমির ছায়া। লম্বা গলা, ধীর হাঁটা আর বিশাল দেহ নিয়ে সবার নজর কাড়ছে মরুজাহাজ বলে খ্যাত উট। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট হাটে উঠেছে 4টি উট। 3টির দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা করে, আরেকটির দাম 22 লাখ। বিক্রি হয়েছে 2টি। একই হাটে এসেছে দুম্বাও। একটা বিক্রি করেছি 25 লাখ আর এটা বিক্রি করেছি 24 লাখ। এদিকে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে পশুর সংখ্যা প্রচুর হলেও ক্রেতা তুলনামূলক কম। কেরানীগঞ্জের ব্যাপারী মজিবর তার 3 বছর ধরে লালন পালন করা মহিষ লায়ন তার দাম চাচ্ছেন 25 লাখ টাকা। ক্রেতা আকৃষ্ট করতে সঙ্গে ছোট একটি গরু ফ্রি দেওয়ার কথাও বলছেন তিনি। লালন পালন করছে 3 বছরে, প্রতিদিন ডেলি 1000 টাকা খরচ আছে। আমি দাম না ছিল, আমরা দেবে কেউ? এটা আমরা 5.5 লাখ টাকা যাচ্ছি, এটা 4.5 লাখ টাকা যাচ্ছি। এক একটা এক এক রকম দাম হবে। দ্রব্যমূল্যের অনেক দাম, খাবারের অনেক দাম, সেই ক্ষেত্রে আমাদের খরচ তো অনেক বেশি হয়েছে। ক্রেতারা বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা, তাই দাম যাচাই বাছাই আর দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এখন। গরু চয়েসের উপর তাদের দাম আর কি, অনেকের কাছে টাকাটা ফ্যাক্ট না, গরুটাই চয়েস হয়ে যায়, দামটা কোনো বাধায় না। গরু পর্যাপ্ত পরিমাণ আছে, গত বছরের তুলনায় গরু কম নেই, অনেক গরু আছে। এটা এখন পর্যন্ত পরিপূর্ণ ক্রেতাদের বোঝা যাচ্ছে, মাঝারি সাইজ গুলাই দাম করতেছে। ছোট গরুর দামগুলো একটু বেশি মনে হচ্ছে গতবারের তুলনায় কম্পেয়ার করলে। শেষ মুহূর্তে ক্রেতার ঢল নামবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন খামারি আর ব্যাপারীদের সামনে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ঘর সাজবে ঈদ উৎসবে ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান বাটারফ্লাই গ্রুপ। হাউস অব বাটারফ্লাই, ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি ও ওয়ার্লপুল ব্র্যান্ডের 146 থেকে 700 লিটারের আধুনিক সব ফ্রিজে মিলছে আকর্ষণীয় অফার। এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে 100% পর্যন্ত ক্যাশব্যাক এবং নির্দিষ্ট মডেলে 0% সুদে 360 দিনের কিস্তি সুবিধা। এছাড়া 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার সহ রবি, বাংলালিংক ও জিপি স্টার গ্রাহকদের জন্য থাকছে বাড়তি 5% ক্যাশব্যাক। অনলাইন অর্ডার, হোম ডেলিভারি সুবিধার পাশাপাশি ফ্রিজে 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টিও দিচ্ছে বাটারফ্লাই গ্রুপ। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের অমীমাংসিত কাঁটার নাম তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর আশা করা হয়েছিল এবার হয়তো বরফ গলবে, কিন্তু বাস্তবের অঙ্কটা এখনো বেশ কঠিন। ভারত ও বাংলাদেশ সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও তিস্তার পানি বণ্টন নিয়ে রাজ্যটির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিস্তা চুক্তি দীর্ঘদিন আটকে থাকার মূল কারণ ছিল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো জট খুলবে, কিন্তু বিজেপি বিধায়ক উমেশ রায়ের স্পষ্ট বার্তা, আগে রাজ্যের মানুষের প্রয়োজন মেটানো হবে, তারপর অতিরিক্ত পানি থাকলে তা বাংলাদেশকে দেওয়ার প্রশ্ন আসবে।
সব থেকে আগে এখানকার মানুষ জল পাক, পর্যাপ্ত জল হলে তারপরে তো অন্য জায়গা হবে, এটা কোনো অসুবিধে নেই। কিন্তু সে ডিসিশনটা নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে আমরা আপত্তি পূরণ করব, তারপরেই ওই বাংলাদেশকে জল দেওয়া যাবে, তার আগে এরকম কোনো পরিকল্পনা নেই। তবে রাজনীতির হিসাব নিকাশের বাইরে তিস্তার বাস্তব চিত্র আরও ভয়াবহ। 2011 সালের খসড়া চুক্তির সময় নদীতে যে পরিমাণ পানি ছিল এখন আর তা নেই। সিকিম ও উত্তরবঙ্গে একের পর এক বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্পের কারণে পানি প্রবাহ মারাত্মকভাবে কমেছে। তিস্তার সেই জল আপনি আর সামারের সময় খুব একদমই পাওয়া যায় না। বাংলাদেশে তো প্রায় শুকিয়ে গেছে, মরুভূমি হয়ে তৈরি হয়েছে। এবং আমাদেরও উত্তরবঙ্গে খুব একটা যে জল আসে তা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে তিস্তার জল খুব একটা যায় সামান মাসে, তা মনে হয় না। পরিবেশবিদরা বলছেন তিস্তা সংকটের মূল কারণ জলবায়ু পরিবর্তন এবং নদীর স্বাভাবিক গতিপথে যত্রতত্র হস্তক্ষেপ। তাই নদীকে কেবল রাজনৈতিক চশমায় না দেখে এর স্থায়ী সমাধানে দুই দেশের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী যৌথ নদী ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। এটা আমি মনে করি প্রকৃতিগত, পরিবেশগত, ভৌগোলিক কারণ। এই নদীকে রক্ষা করতে হবে, শুধু জল দাও বললে হবে না। এবং সেই নদী রক্ষা করার জন্য যে খরচা, সেটাও শেয়ারিং করতে হবে, ইন্টারস্টেট এবং ইন্টার কান্ট্রি। তিস্তার এই সংকটের মাঝেই আলোচনা শুরু হয়েছে ফারাক্কা চুক্তির নবায়ন নিয়েও। বিশ্লেষকদের মতে দিল্লি এখন পানিকে শুধু কূটনৈতিক হাতিয়ার নয়, বরং কৌশলগত নিরাপত্তার অংশ হিসেবে দেখছে। আর তাই আগামী দিনের দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই পানি বন্টন ইস্যুই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সংঘাতের কারণ। ডিবিসি নিউজ ডেস্ক। চীনের শানসি প্রদেশের লিউ শেন ইউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 90 শ্রমিকের। নিখোঁজ রয়েছেন 9 জন আর আহত হয়েছেন শতাধিক। শুক্রবার চীনের শানসি লিউশেন ইউ কয়লা খনিতে সন্ধ্যা 7:30টার দিকে বিস্ফোরণ ঘটে। এ সময় কাজ করছিলেন 247 জন খনি শ্রমিক। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, দুর্ঘটনার ঠিক আগে খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় অ্যালার্ম বেজে উঠেছিল, কিন্তু নিরাপদ স্থানে সরে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। শনিবার ভোর পর্যন্ত 148 জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিদের ভাগ্যে জোটে করুণ পরিণতি। এই মর্মান্তিক ঘটনার পর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা বের করতে নিবিড় তদন্ত ও আইন অনুযায়ী কঠোর জবাবদিহিতার পদক্ষেপ নেয়ার আদেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিটিজিএন জানিয়েছে, খনিটির দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ চীন, আর শানসি প্রদেশ থেকেই আসে দেশের 1/3 কয়লা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।